রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিভাবে তৈরি হলো, অর্থাৎ আরবিআই এর হিস্ট্রি, আর শুধুমাত্র একটা ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে ধীরে ধীরে কিভাবে ভারতের অন্যান্য ব্যাংকের ফ্যাসিলিটেটর হয়ে গেল, অন্যদিকে ভারত সরকারের জন্য কিভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা মেন্টরে পরিণত হয়ে গেল এই আরবিআই, সেগুলোই আজকের এই ভিডিওতে বলবো। 1935 খ্রিস্টাব্দে একটা প্রাইভেট ব্যাংক হিসাবে আরবিআই এর প্রতিষ্ঠা করা হয়, আর স্বাধীনতার পর 1949 খ্রিস্টাব্দে গিয়ে এই আরবিআই এর রাষ্ট্রীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়। 1935 থেকে 49 এই 14 বছরে আরবিআই নিয়ে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে, এক এক করে বলি। 1935 খ্রিস্টাব্দে হিল্টন ইয়াং কমিশনের রেকমেন্ডেশনে ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হয়। তবে ব্যাপারটা এরকম না যে হিল্টন ইয়াং কমিশন বলল আর ভারতে আরবিআই প্রতিষ্ঠা হয়ে গেল, এর পেছনেও কিছু ঘটনা রয়েছে। আমরা যদি 1905-10 সময়টা দেখি, ভারতে তখন প্রচুর ছোট বড় ব্যাংক ছিল, আর এগুলি সবই কমার্শিয়াল ব্যাংক। এই ব্যাংকগুলোর ভেতর সব থেকে বড় বড় তিনটে ব্যাংক ছিল, প্রেসিডেন্সি ব্যাংক অফ বোম্বে, প্রেসিডেন্সি ব্যাংক অফ মাদ্রাস আর প্রেসিডেন্সি ব্যাংক অফ বেঙ্গল। এবার এই তিনটে ব্যাংক আর ভারতের অন্যান্য ছোট সমস্ত ব্যাংক, এই সবগুলো যেহেতু কমার্শিয়াল ব্যাংক ছিল, এই জন্য দেশের সাধারণ পাবলিকের সুবিধার কথা ভাবা বা দেশের অর্থনৈতিক অবস্থার কথা ভাবার মতন কোনো উদ্দেশ্য এই সমস্ত ব্যাংকের ছিল না। এই সমস্ত ব্যাংকের শুধু একটাই টার্গেট ছিল যে কিভাবে আরো বেশি বেশি প্রফিট করা যায়। যে কোনো কমার্শিয়াল ব্যাংকের পেছনে এই একটাই মোটো থাকে। তো 1905-10 খ্রিস্টাব্দের সময় দাঁড়িয়েও যখন ওই একই রকম অবস্থা ভারতের ছিল, সেই সময় এমন একটা ইনস্টিটিউশনের দরকার ছিল যেটা ওই ভারতের বিভিন্ন ব্যাংককে রেগুলেট করতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। তো যাই হোক, এইভাবেই বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। যেতে যেতে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 1914 থেকে 1919 এই সময়টাতে প্রথম বিশ্বযুদ্ধ চলে, আর এই প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব হিসাবে বিশ্বের অলমোস্ট সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থায় দুর্বল হয়ে পড়ে। এই অবস্থায় ব্রিটিশদের সব থেকে বড় কলোনি ছিল দুই জায়গায়, একটা হলো ভারত উপমহাদেশে আর একটা হলো আফ্রিকাতে। সেন্ট্রাল আর ইস্টার্ন আফ্রিকা জুড়ে যে এরিয়া, ওই এরিয়া আর ভারত উপমহাদেশ, এই দুটো ব্রিটিশদের সব থেকে বড় কলোনি ছিল। এবার আফ্রিকার ব্যাপারে আমরা গেলাম না, আমরা যদি ভারতের কথা বলি, প্রথম বিশ্বযুদ্ধের দরুন ভারতের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ায় ভারতে যে সমস্ত ব্যাংকগুলি ছিল সেইগুলো ধীরে ধীরে ফেল হতে থাকে। প্রচুর এরকম ব্যাংক আছে যেগুলি দেউলিয়া হয়ে যায়। এই জন্যই ভারতের ব্যাংকিং সিস্টেমকে একটু শক্তপোক্ত করার জন্য 1921 খ্রিস্টাব্দে এই যে বড় বড় তিনটে ব্যাংক ছিল, অর্থাৎ বোম্বে ব্যাংক, মাদ্রাস ব্যাংক আর কলকাতা বা বেঙ্গল ব্যাংক, এই তিনটে ব্যাংকে বা এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংকে একসাথে মার্জ করে দেওয়া হয়। মার্জ করে তার নাম রাখা হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 1921 খ্রিস্টাব্দে বোম্বে প্রেসিডেন্সি ব্যাংক, মাদ্রাস প্রেসিডেন্সি ব্যাংক আর বেঙ্গল প্রেসিডেন্সি ব্যাংক, এই তিনটেকে একসাথে জুড়ে দিয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নাম রাখা হয়। আর ব্রিটিশ সরকারের হয়ে ব্রিটিশ ইন্ডিয়াতে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটাই ভারতের সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করত। এবার 1-2 বছর যেতে যেতে দেখা যায় যে ইম্পেরিয়াল ব্যাংক তৈরি করানোর পরেও ভারতের অর্থনৈতিক অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। তার পিছনে কারণ ছিল যে ওই ইম্পেরিয়াল ব্যাংক সেটা তখনও কমার্শিয়াল ব্যাংক হিসেবেই ছিল, ফলে তারও মেইন উদ্দেশ্য ছিল প্রফিট। ভারতের ডেভেলপমেন্ট করার মতন কোনো ইচ্ছা ওই ইম্পেরিয়াল ব্যাংকের তেমন ছিল না। অন্যদিকে ওই যে আফ্রিকার কথা বললাম, আফ্রিকাতেও ঠিক ওই একই রকমের অবস্থা তখন ছিল। এবার এই অবস্থা কাটানোর জন্য ব্রিটিশ একজন অফিসিয়াল ছিলেন হিল্টন ইয়াং। হিল্টন ইয়াং এর আন্ডারে 1926 খ্রিস্টাব্দে ভারত আর আফ্রিকার ওই ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য একটা এনকোয়ারি কমিশন বসানো হয়। এখন এই কমিশনটাকেই ভারতে একটা আলাদা নামে ডাকা হতো, সেটা হলো রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স। তো ওই হিল্টন ইয়াং কমিশন এরই ভারতে আরেক নাম হলো রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স। এবার এই কমিশনটা তাদের মতন করে এনকোয়ারি করতে থাকে। আর এই সময় বোম্বের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, সেখানে একজন মেম্বার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি একটি বই লিখেছিলেন, দ্য প্রবলেম অফ রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশনস। এবার অন্যদিকে হিল্টন ইয়াং কমিশনের ওই এনকোয়ারি চলতে চলতে ডক্টর বি.আর. আম্বেদকর তার ওই বইয়ের রেফারেন্স দিয়ে হিল্টন ইয়াং কমিশনকে একটা রেকমেন্ডেশন দিয়েছিলেন ভারতে একটা সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠা করার, যেটা ভারতের অন্যান্য ব্যাংকগুলোকে রেগুলেট করবে এবং ওই ব্যাংক কিভাবে প্রতিষ্ঠা করা যাবে তা নিয়ে বিভিন্ন সাজেশনও দিয়েছিলেন। এখন ডক্টর বি.আর. আম্বেদকরের ওই সমস্ত সাজেশন আর রেকমেন্ডেশন, এছাড়াও ওই কমিশনের অন্যান্য ইনকোয়ারি থেকে পাওয়া ডেটা, এই সবকিছু মিলিয়ে 1927 খ্রিস্টাব্দে ভারতের পার্লামেন্টে অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া পার্লামেন্টে একটা নতুন বিল আনা হয়, রিজার্ভ ব্যাংক বিল, যার মাধ্যমে ভারতে একটা সেন্ট্রাল ব্যাংক তৈরি করার কথা বলা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রিটিশ ইন্ডিয়া পার্লামেন্টে যে সমস্ত মেম্বাররা ছিল তাদের বেশিরভাগই ওই রিজার্ভ ব্যাংক বিলে অসম্মতি জানায়।
ফলে 1927 খ্রিস্টাব্দে ওই বিল আর পাস হয়নি। 1927 খ্রিস্টাব্দে ওই বিল পাস হয়ে গেলে 1927 বা 28 খ্রিস্টাব্দেই ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়ে যেত। তো যাই হোক, ওই বিলটাকে ওখানে স্টপ করে দেওয়া হয়। এরপর আমরা জানি যে 1930 থেকে 1932 এই সময়টাতে 3টে গোল টেবিল বৈঠক হয়, অর্থাৎ রাউন্ড টেবিল কনফারেন্স হয়। এই কনফারেন্সের বিভিন্ন রেজলিউশনের ভেতরে একটা ছোট পার্ট ছিল ভারতে কনস্টিটিউশনাল রিফর্ম করা। এখন ভারতে কিভাবে কনস্টিটিউশনাল রিফর্ম হবে তার জন্য 1933 খ্রিস্টাব্দে জন সাইমন, ব্রিটিশ একজন অফিসিয়াল, জন সাইমনের আন্ডারে একটা কমিটি তৈরি করা হয়, হোয়াইট পেপারস অন কনস্টিটিউশনাল রিফর্ম কমিটি। এই কমিটিটাই 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর ড্রাফট তৈরি করেছিল। তো 1933 খ্রিস্টাব্দে জন সাইমনের আন্ডারে একটা কমিটি তৈরি হয়, হোয়াইট পেপারস অন কনস্টিটিউশনাল রিফর্মস কমিটি। এবার এই কমিটি কনস্টিটিউশনাল রিফর্মস এর বিভিন্ন কাজের ভেতর একটা কাজ করে, পুরনো ওই রিজার্ভ ব্যাংক বিল সেটাকে পার্লামেন্টে আবার রিইন্ট্রোডিউস করে। পুরনো যে রিজার্ভ ব্যাংক বিল ছিল সেটাকে আরো একটু মডিফাইড করে 1934 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া পার্লামেন্টে আবার ইন্ট্রোডিউস করে। আর এইবার এই বিলটা পাস হয়ে যায়, আর এই বিলটাই তখন আরবিআই অ্যাক্ট নামে পরিচিত হয়। 1934 খ্রিস্টাব্দে আরবিআই অ্যাক্ট পাস হয়। আর এই অ্যাক্ট অনুযায়ী পরের বছর 1935 খ্রিস্টাব্দের 1 এপ্রিল ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা করা হয়। কোথায় প্রতিষ্ঠা হয়? কলকাতাতে। আরবিআই এর তখন হেড অফিস ছিল কলকাতা। এবার পার্লামেন্টের একটা সিস্টেম রয়েছে যে কোনো বিল ফাইনাল অ্যাক্ট হিসেবে পরিণত হবে যখন প্রেসিডেন্ট তাতে সিগনেচার করে দেবে। তো ব্রিটিশ ইন্ডিয়াতে তখন প্রেসিডেন্ট তো ছিল না, তখন গভর্নর জেনারেল ছিল। তো এই আরবিআই অ্যাক্ট যখন পাস হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন থমাস ফ্রিম্যান। তো যেমনটা বললাম 1935 খ্রিস্টাব্দে আরবিআই প্রতিষ্ঠা হয়ে যায়। এবার আরবিআই তো একটা ব্যাংক, আর ব্যাংক প্রতিষ্ঠা হতে গেলে তাতে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। আরবিআই ভারতে আসে 5 কোটি টাকা ভ্যালু নিয়ে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আরবিআই তৈরি হওয়ার জন্য এই 5 কোটি টাকা ভ্যালু ব্রিটিশ সরকার দেয়নি। আরবিআই যখন প্রতিষ্ঠা হয় তখন একটা প্রাইভেট ব্যাংক আকারে প্রতিষ্ঠা হয় এবং সেটা লোকজনের কাছ থেকে শেয়ার নিয়ে প্রতিষ্ঠা হয়। আরবিআই তৈরি করার জন্য টোটাল 5 লক্ষ শেয়ার তৈরি করা হয়। এক একটা শেয়ারের ভ্যালু 100 টাকা। 100 টাকা করে টোটাল 5 লক্ষ শেয়ার তখন মার্কেটে ছাড়া হয়। 5 লক্ষ ইন্টু 100 টোটাল 5 কোটি টাকা। 5 কোটি টাকা মার্কেট থেকে আসে, তারপর আরবিআই এর প্রতিষ্ঠা হয়। আরবিআই এজ এ কমার্শিয়াল ব্যাংক বা প্রাইভেট ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা হয়। এবার এই যে 5 লক্ষ শেয়ার বিক্রি হলো, আরবিআই এর তখন যে 5 লক্ষ শেয়ার বিক্রি হলো, এই 5 লক্ষ শেয়ারের ভেতর প্রায় 96% মতন শেয়ার সেগুলো ওই ব্রিটিশ লোকজনদের ভেতরেই ছিল, আর 4% মতন শেয়ার ভারতীয় লোকজনের ছিল। তো যাই হোক, 5 লক্ষ শেয়ার মার্কেটে ছেড়ে সেখান থেকে টাকা তুলে 1935 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়। হেড অফিস কোথায় বানানো হয়? কলকাতাতে। 1935 খ্রিস্টাব্দে কিছুদিন পর অক্টোবর মাসে ইংল্যান্ডের লন্ডনে আরবিআই এর আরেকটা অফিস তৈরি করা হয়। যদিও পরবর্তীকালে 1963 খ্রিস্টাব্দে গিয়ে লন্ডনে আরবিআই এর ওই অফিস সেটাকে ক্লোজ করে দেওয়া হয়। তো এই হলো। এবার 1935 খ্রিস্টাব্দে যখন আরবিআই প্রতিষ্ঠা হলো তখন ভারতের মানে ব্রিটিশ ইন্ডিয়ার টেরিটরি কতটা ছিল? বর্তমানের ভারত, এখনকার পাকিস্তান, বাংলাদেশ আর মায়ানমার অর্থাৎ বার্মা, এই পুরোটা এরিয়া মিলিয়ে তখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল। আর এই পুরো এরিয়ার সেন্ট্রাল ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা হয় ওই আরবিআই। এরপর 1937 খ্রিস্টাব্দে গিয়ে মায়ানমার বা বার্মা ভারত থেকে আলাদা হয়ে যায়। যদিও আরবিআই 1937 খ্রিস্টাব্দের পরেও বার্মা বা মায়ানমারের সেন্ট্রাল ব্যাংক হিসাবেই কাজ করত। পরবর্তীকালে 1947 খ্রিস্টাব্দে গিয়ে আরবিআই বার্মার ওই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেয়। তো 1937 খ্রিস্টাব্দে বার্মা ভারতের এরিয়া থেকে আলাদা হয়ে যায়। আর ওই সময়ই আরবিআই এর যে হেড অফিস কলকাতাতে ছিল সেটাকে শিফট করে বোম্বে পাঠিয়ে দেওয়া হয়। ফাইন্যান্সিয়াল কাজের জন্য বোম্বে খুবই সুইটেবল প্লেস ছিল, এই জন্য কলকাতা থেকে বোম্বে আরবিআই এর হেড অফিস শিফট করে দেওয়া হয়। এরপর 1940 খ্রিস্টাব্দে গিয়ে আরবিআই এর অ্যাকাউন্টিং ইয়ারটাকে চেঞ্জ করা হয়। আরবিআই যখন প্রতিষ্ঠা হয় অর্থাৎ 1935 খ্রিস্টাব্দে, তখন আরবিআই এর অ্যাক্ট অনুযায়ী বলা হয় যে আরবিআই ভারতের সমস্ত অ্যাকাউন্টিং এর হিসাব রাখবে নর্মাল ইয়ার অনুযায়ী, অর্থাৎ আরবিআই এর অ্যাকাউন্টিং ইয়ার হবে কোনো একটা বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। 1940 খ্রিস্টাব্দে গিয়ে এই সিস্টেমটাকে চেঞ্জ করে দেওয়া হয়। বলা হয় যে আরবিআই এর অ্যাকাউন্টিং ইয়ার হবে জুলাই মাস থেকে জুন মাস পর্যন্ত। মানে আমি 2025 সালের ক্ষেত্রে যদি বলি, 2025 সালের 1 জুলাই থেকে 2026 সালের 30 জুন, এই সময়টা হলো 25-26 জন্য আরবিআই এর অ্যাকাউন্টিং ইয়ার। তো আরবিআই এর জন্য অ্যাকাউন্টিং ইয়ার হলো কোনো একটা বছরের 1 জুলাই থেকে পরের বছরের 30 জুন পর্যন্ত। ইকোনমিক্স এর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার হলো কোনো একটা বছরের 1 এপ্রিল থেকে পরের বছরের 31 মার্চ পর্যন্ত। তো 1940 খ্রিস্টাব্দে আরবিআই এর অ্যাকাউন্টিং ইয়ার চেঞ্জ হয়ে যায়। এরপর 1947 খ্রিস্টাব্দে গিয়ে ভারত স্বাধীন হয়ে যায়। আর ভারত স্বাধীন হওয়ার সময় পাকিস্তান আলাদা হয়ে যায়। পাকিস্তান যেহেতু এর আগে ভারতের এরিয়ার ভেতরে ছিল, এই জন্যই পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পরেও
ভারতের আরবিআই পাকিস্তানের জন্য সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করত। 1948 খ্রিস্টাব্দের জুন মাস পর্যন্ত আরবিআই পাকিস্তানেরও সেন্ট্রাল ব্যাংক হিসাবে ছিল। এরপর যখন পাকিস্তানের ওই কাজটাকে বাদ দিয়ে দেওয়া হয়, তারপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই যে অ্যাক্ট রয়েছে তাতে কিছু সংশোধন করা হয়। 1948 খ্রিস্টাব্দে আরবিআই অ্যাক্টে কিছু সংশোধন করা হয় এবং সংশোধনে একটা ডিসিশন হিসেবে উঠে আসে যে আরবিআই তে এই যে 5 লক্ষ শেয়ার ছিল, এই শেয়ারে যাদের টাকা পয়সা রয়েছে তাদেরকে সুদ সমেত ফিরিয়ে দেওয়া হবে। সেই হিসাবে ধীরে ধীরে আরবিআই তে যাদের যাদের শেয়ার ছিল তাদেরকে তাদের সমস্ত টাকা পয়সা মিটিয়ে দেওয়া হয়। সবাইকে সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিয়ে পরের বছর 1949 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এই আরবিআই কে রাষ্ট্রীয়করণ করে দেওয়া হয় বা ন্যাশনালাইজ করে দেওয়া হয়। তো 1949 খ্রিস্টাব্দে আরবিআই এর ন্যাশনালাইজেশন হয়। আর তখন থেকেই আরবিআই স্বাধীন ভারতের স্বাধীন ও সরকারি ব্যাংক হিসাবে কাজ করে। 1949 খ্রিস্টাব্দে আরবিআই এর ন্যাশনালাইজেশন হয়ে যাওয়ার পর ওই বছরই 1949 খ্রিস্টাব্দে আরবিআই এর পরামর্শ মতো ভারতে ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট আসে। আর এই অ্যাক্ট বা এই আইনের মাধ্যমে ভারতে ছোট বড় যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকে রেগুলেট অর্থাৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে দেওয়া হয় আরবিআই কে। এরপর থেকে আরবিআই ভারতের বিভিন্ন ব্যাংকে রেগুলেট করতে থাকে। আর বিভিন্ন সময় আরবিআই এর রেকমেন্ডেশনে ভারতের ব্যাংকিং সেক্টরে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয়। যেমন আরবিআই এর রেকমেন্ডেশনে 1955 খ্রিস্টাব্দে ভারতে যে ইম্পেরিয়াল ব্যাংক ছিল সেই ইম্পেরিয়াল ব্যাংকের ন্যাশনালাইজেশন হয় আর তার নাম পাল্টে রাখা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর 1969 খ্রিস্টাব্দে আরবিআই এর রেকমেন্ডেশনে ভারতে 14টা ব্যাংকের আবারও রাষ্ট্রীয়করণ করা হয়। 1980 খ্রিস্টাব্দে গিয়ে আরো 6টা ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়। 1991 খ্রিস্টাব্দে গিয়ে আরবিআই এর পরামর্শ মতোই ভারতে এলপিজি পলিসি অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন পলিসি আনা হয়। এলপিজির ভেতরে একটা টার্ম ছিল প্রাইভেটাইজেশন। এই প্রাইভেটাইজেশন পলিসির ফলে ভারতে ব্যাংকিং সেক্টরেও প্রাইভেটাইজেশন শুরু হয়ে যায়। আর 1991 খ্রিস্টাব্দের পর থেকে আরবিআই ভারতের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ফ্যাসিলিটিও দিতে থাকে, অর্থাৎ ভারতের ব্যাংকগুলোর ফ্যাসিলিটেটর হিসাবেও কাজ করে। এবার আমি যদি টাইম লাইনটা একটু বুঝতে চাই, 1949 খ্রিস্টাব্দে আরবিআই ন্যাশনালাইজ হলো। এই ন্যাশনালাইজ হওয়ার আগে পর্যন্ত আরবিআই একটা প্রাইভেট ব্যাংক ছিল অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক ছিল। কমার্শিয়াল ব্যাংক হিসাবে আরবিআই ভারতের ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে কিছুটা কাজ করত, কিন্তু তার মেইন ফোকাস ছিল সেই প্রফিটের দিকেই। মানে 1949 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত আরবিআই শুধুমাত্র ভারতে ব্যাংকিং ফেসিলিটি দিত, কিন্তু ন্যাশনালাইজ হয়ে যাওয়ার পর থেকে আরবিআই কে অন্যান্য বিভিন্ন ব্যাংকের ওপর রেগুলেশনের ক্ষমতাও দিয়ে দেওয়া হয়। মানে 1949 খ্রিস্টাব্দের পর থেকে আরবিআই ব্যাংকিং সার্ভিস তো দিত, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ব্যাংকের রেগুলেটর হিসাবেও কাজ করত। আর বিভিন্ন সময়ে গিয়ে দেখা যায় যে আরবিআই এর পরামর্শ মতো ভারতের ব্যাংকিং সেক্টর বা ভারতের ফাইন্যান্সিয়াল সেক্টরে বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে। যেমন ওই যে বললাম 1955 খ্রিস্টাব্দে গিয়ে ইম্পেরিয়াল ব্যাংকের ন্যাশনালাইজেশন হওয়া, 1969 1980 খ্রিস্টাব্দে আবারও ন্যাশনালাইজেশন হওয়া, 1991 খ্রিস্টাব্দে এলপিজি পলিসি আনা, অর্থাৎ বিভিন্ন সময় সরকারকে ফাইন্যান্সিয়াল দিক থেকে অ্যাডভাইস দেওয়ার কাজও করত আরবিআই। তো এইভাবেই 1949 খ্রিস্টাব্দের পর থেকে ধীরে ধীরে আরবিআই অন্যান্য বিভিন্ন ব্যাংকের রেগুলেটর আর ভারত সরকারের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা মেন্টরে পরিণত হয়ে যায়। এবার এই 1949 খ্রিস্টাব্দের পর থেকে কিভাবে এই সমস্ত বিভিন্ন ঘটনা ঘটলো সেটা আমরা এর পরের ক্লাসে ব্যাংকিং সিস্টেমের হিস্ট্রি সম্পর্কে বলবো, সেইখানে ডিটেলসে বুঝতে পারবো। তো যাই হোক, আরবিআই এর হিস্ট্রি নিয়ে এই হচ্ছে ওভারঅল বিভিন্ন বিষয়। পরের ক্লাসে গিয়ে ব্যাংকিং সিস্টেমের হিস্ট্রি বলবো।